এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ভাইয়া? জি। ও সো সরি। এনিওয়েজ, আমরা যেটা বলছি, এটা কিন্তু আপনাদের জন্য একটা স্ট্রং রেফারেন্স, দিস ওয়ান। এই যে বিল অফ এন্ট্রি ওভার ডিউ হলে এলসি করা যাবে না, কাস্টমার তো অনেক সময় আপনাকে থ্রেট করতে পারে যে বিল অফ এন্ট্রি ওভার ডিউ হলে এলসি করা যাবে না, এটা কোথায় লেখা আছে? এই যে রেফারেন্স হচ্ছে এটা, যদি মনে করেন আপনি সার্কুলারের বেস রেফারেন্স দিতে চান। এই সার্কুলারে আমরা এখন পর্যন্ত 30 বা 35 নম্বর পয়েন্ট পড়ছি। অনেকগুলি সেফগার্ড কিন্তু আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে সার্কুলার। ওকে, তারপরে হচ্ছে পয়েন্ট নাম্বার 4: to resolve the case of unmatched overdue bill of entries, partial or full, due to non-receipt, short receipt of good as per LC contract, importer may arrange to receive the unmatched amount in foreign currency, including associated bank charge, from the same foreign supplier through banking channel. যদি কোনো কারণে কোনো পেমেন্ট না আসে বা কোনো ডকুমেন্টস না আসে, তাহলে যেটুকু পেমেন্ট করা হয়েছে সেইটুকু সে ব্যাংক চ্যানেলের মাধ্যমে ফরেন বিদেশ থেকে নিয়ে আসতে পারবে। ওয়ান অফ দ্য রিফান্ড ইজ রিসিভড ফ্রম দ্য foreign supplier abroad against non-shipment, short shipment of goods etc. ADs shall report the same to the online inward remittance monitoring system, মানে সি ফর্মে সেটা এন্ট্রি দিবে। আফটারওয়ার্ডস এডিস শ্যাল রিপোর্ট টু বাংলাদেশ ব্যাংক, এই এই ডিভিশনে দিবে, ফর রেকর্ডিং দ্য রিফান্ড ইনফরমেশন এগেনস্ট দ্য কনসার্ন আইএমপি নাম্বার রিপোর্টেড টু ওএমএস। মানে যেটা যে ফান্ডটুকু রিফান্ড আসবে সাপ্লায়ারের কাছ থেকে, সেটা তারা সি ফর্মের মাধ্যমে আমরা এন্ট্রি দিব এডি ব্রাঞ্চ, এবং এইটার সাথে সাথে আইএমপি ওএমএস এর যেই আইএমপির এগেনস্টে এই রিফান্ডটা আসছে সেটাতে তারা এটা ট্যাগ করে দিবে। ইন কেস অফ ইউজুয়াল ব্যাংক চার্জ ডিডাক্টেড while on refund transactions, ADs shall report the refund amount to the online inward remittance monitoring system। এটা আমরা আগেই বলেছি। রিফান্ড এগেনস্ট পেমেন্ট মেড ইন অ্যাডভান্স, যদি যেটা আমরা ওই যে আগে অ্যাডভান্স পাঠিয়েছি সেইটা যদি রিফান্ড করার ইস্যু আসে, সেইটার ক্ষেত্রে কি হবে? রিফান্ড ফ্রম লেজিটিমেট সোর্স ইরেসপেক্টিভ অফ সাপ্লায়ার মে বি অ্যাকসেপ্টেবল প্রোভাইডেড দ্যাট। এইটা একটু ভালো করে খেয়াল করবেন, একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা আছে। এই জায়গাটাতে বলা আছে আমরা ইম্পোর্ট এক্সিকিউট করেছি, বাট ইম্পোর্টে পেমেন্ট করে দিয়েছি, তার একটা নির্দিষ্ট অংশ সে হচ্ছে শিপমেন্ট করেনি। এই অবস্থায় আমরা যদি রিফান্ড করতে চাই, তাহলে আমাদেরকে রিফান্ড করতে হবে, রিফান্ড নিতে হবে ফ্রম দ্য সেম ফরেন সাপ্লায়ার, যাকে আমরা যে অরিজিনাল সাপ্লায়ার ছিল তার কাছ থেকে রিপেমেন্টটা নিতে হবে। এইখানে আপনাকে একটু অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আপনাকে একটু প্রিকশনারি মেজার দিয়েছে, একটু এক্সটেন্ডেড লেভেলে। এখানে বলা হচ্ছে রিফান্ড ফ্রম লেজিটিমেট সোর্সেস ইরেসপেক্টিভ অফ সাপ্লায়ার মে বি অ্যাকসেপ্টেবল প্রোভাইডেড দ্যাট। ইরেসপেক্টিভ অফ সাপ্লায়ার মানে, ইরেসপেক্টিভ কথাটার মানে হচ্ছে যে কোনো, মানে যে কোনো সাপ্লায়ারই হোক না কেন, মানে আপনি অ্যাডভান্স পেমেন্ট যাকে দিয়েছেন, সে যদি মনে করে তার কাছ থেকে আপনি ফান্ডটা না পেয়ে তার রিলেটিভস বা অন্য কেউ যদি ফান্ডটা আপনাকে ফেরত পাঠায়, এবং সেটা যদি লেজিটিমেট সোর্স হয়, তাহলে সেটা আপনি রিসিভ করতে পারেন রিলেটেড টু দ্যাট অ্যাডভান্স পেমেন্ট। এখানে আপনাকে একটু মানে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে মানে আপনাকে একটু ওপেন করা হয়েছে। অনেক সময় এটাতে চায়নার ক্ষেত্রে এরকম হয় যে চায়না যিনি বিজনেস করেছেন তিনি বিজনেসে ভালো না, তার চাচা বা তার অন্য কোনো রিলেটিভস পরে বলে যে ঠিক আছে আমি এটা ফান্ডটা পাঠিয়ে দিচ্ছি, ওর কাছে তো টাকা নাই, ওর কোনো অ্যাকাউন্ট নেই, কারণ অনেকেই তো এখানে ট্রেডার হিসেবে থাকে। সো আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু কনসিডার করেন। যদি লেজিটিমেট সোর্স অফ ফান্ড থাকে, তাহলে আপনি অন্য কোনো সাপ্লায়ার যদি আপনাকে ফান্ডটা ফেরত পাঠানোর বন্দোবস্ত করে, তাহলে সেই ফান্ডটা আমরা রিসিভ করতে পারবো। তবে কন্ডিশন হচ্ছে দিস ইজ বোনাফাইড বিজনেস রিলেশনশিপ বিটুইন দ্য রেমিটার অ্যান্ড দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারের সাথে রেমিটারের বোনাফাইড রিলেশনশিপ থাকতে হবে, উইথ whom the earlier contract LC was established. Remitter will have to be from FATF compliant countries. ADs shall satisfy themselves regarding the authenticity with reference to the LC contract invoice of the transaction and adherence to KYC and AML CFT guidelines। বলা হচ্ছে যে নতুন সাপ্লায়ারের কাছ থেকে যদি আপনি ফান্ড পান,
তাহলে অবশ্যই যেই মেসেজের মাধ্যমে ফান্ড পাবেন সেটার সাথে যাতে আপনার এলসি কন্ট্রাক্ট ইনভয়েস নাম্বারটা লিংক থাকে, অর্থাৎ এটা আপনি ক্লিয়ারলি শো করতে পারেন যে আপনার ওই এলসির পেমেন্টটা এই মাধ্যমে আসছে। এটা আপনাকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে। এডিস শেল submit all such application through online ticketing module of OMS under the ticket category title refund of import payment for adjustment with respective IMP forms. It is mandatory to mention the relevant LCID IMP number and inward ID number while issuing such ticket. একটা টিকেট আমি ক্রিয়েট করব রিফান্ড অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এবং এই টিকেটের মধ্যে আমি আইএমপি সি ফর্ম যেটা যেটা হয়েছে সেটা আমি এখানে বলে দিব। তখন অটোমেটেড এটা যখন রিফান্ডটাকে এই টিকেটটাকে এক্সিকিউট করা হয়ে যায় তখন আমার ওই আইএমপির ওই অংশটুকু ডিডাক্ট হয়ে যায়। In case of failure of submission, bill of entry due to loss or damage of goods by accident, or for goods auctioned by the customs authority or confiscated by government, it is may apply to Bangladesh Bank soliciting waiver of reporting of such cases as non-submission in their periodic return to Bangladesh Bank with document evidence as per paragraph 33 below। 33 তে একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী যদি গুডসটা ড্যামেজ বা লস হয়ে যায়, সেই লসের কারণে গুডস আসে নাই, সেই জন্য বিল অফ এন্ট্রি সাবমিট করার সুযোগ পাচ্ছে না বা সাবমিট করতে পারছে না, এই অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকে যদি অ্যাপ্রোচ করা হয় এবং সেটা রিপোর্ট করতে হবে নন সাবমিশন অফ বিল অফ এন্ট্রি, সেটা পিরিয়ডিক আকারে সাধারণত সেন্ট্রাল ব্যাংক একটা রিপোর্ট আকারে সাবমিট করতে হবে। তারপরে 32, অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রনিক বিল অফ এন্ট্রি। এটা এদিকেরটুকু পড়ার দরকার নাই। এডিস শ্যাল টেক এ প্রিন্ট আউট ফ্রম দ্য সিস্টেম অফ কনসার্ন বিল অফ এন্ট্রি অ্যান্ড প্রিজার্ভ ইট ইন দ্য রিলেটিভ ইম্পোর্ট ফাইল আপ টু দ্য প্রেসক্রাইব পিরিয়ড আফটার অথেন্টিকেশন বাই দেয়ার কম্পিটেন্ট অফিসিয়ালস ফর রেকর্ড অ্যান্ড ইভেনচুয়াল ইন্সপেকশন। এটা আপনাদের জন্য নতুন একটা তথ্য আসছে, নতুন একটা ইনফরমেশন। আপনি যে এডিস শ্যাল টেক এ প্রিন্ট আউট দ্য সিস্টেম অফ কনসার্ন বিল অফ এন্ট্রি, এসআই কোডা থেকে যে বিল অফ এন্ট্রিটা পাচ্ছেন সেটা আপনি প্রিন্ট দিয়ে ফাইলে রাখতে পারবেন। আগেরটা তো শুরুর দিকে পড়ে আসছে কাস্টম সার্টিফাইড বিল অফ এন্ট্রি দিতে হবে। এখানে হচ্ছে আপনি চাইলে অটোমেটেড প্রিন্টটাও ফাইলে রাখতে পারবেন, বাট এই প্রিন্টটা ফাইলে রাখার ক্ষেত্রে অফিসিয়াল কর্তৃক সেটা সাইন করে রাখতে হবে, মানে এডি ব্রাঞ্চের আপনাদের যারা কাজ করেন তাদের ব্যাংক অফিসিয়াল কর্তৃক সেই বিল অফ এন্ট্রিটা সাইন থাকতে হবে। এটা কিন্তু অডিট অবজেকশন থাকতে পারে, যদি কোনো কারণে অডিট বলল যে বিল অফ এন্ট্রি রাখছেন এটা তো সাইন নেই, এডি ব্রাঞ্চের সাইন নেই, সো এটা কিন্তু এই এই পয়েন্ট অনুযায়ী অডিট অবজেকশন আসবে। মানে আমাদের সার্কুলারটা শুধু আমরা রুলস জানছি না, আমরা কিন্তু অডিটের বিভিন্ন জায়গাগুলিকে মানে ক্লোজ করারও কিন্তু ইনিশিয়েটিভস নিতে পারছি। The option as noted above shall be applicable only for import through customs house having automated system for issuance of bill of entry। 2 নম্বর পয়েন্টটা যেটা অটোমেটেড বিল অফ এন্ট্রির কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র ওই সকল কাস্টমস হাউসের যাদের বিল অফ এন্ট্রিটা অটোমেটেড। দ্য অ্যাবভ অথরাইজ শ্যাল নট বি ওয়েবড। ইট ইজ টু অবটেন বিল অফ এন্ট্রি ফ্রম ইম্পোর্টার্স ডিউ টু নন অ্যাভেলেবল অফ দ্য সেম ইন কাস্টমস অটোমেটেড সিস্টেম উইদাউট বিয়ন্ড দ্য স্ট্যাটিউটরি পিরিয়ড and other regulatory purpose required by the Bangladesh Bank or by other relative government agencies। মানে সোজা কথা, যেগুলি অটোমেটেড এসআই কোডা থেকে বিল অফ এন্ট্রি পাওয়া যায় না তাদেরকে কাস্টম সার্টিফাইড বিল অফ এন্ট্রিটাই ফোল্ডারে রাখতে হবে। Loss of goods. In the event goods are completely lost, copy of import form should be forwarded to Bangladesh Bank, giving full particulars of the loss and the manner in which insurance claim has been collected. In the event of partial loss, the authenticated copy of the customs bill of entry for the goods actually cleared should be submitted, giving full particulars of the loss and the manner in which the insurance claim had been collected। মানে আসলে যদি গুডসটা সত্যিকার অর্থেই নষ্ট হয়, লস্ট হয়, হারিয়ে যায়, তাহলে আইএমপি ফর্ম এবং যদি পার্শিয়ালি হয় বিল অফ এন্ট্রি সহ ইন্স্যুরেন্স ক্লেম এবং ইন্স্যুরেন্স ক্লেমের স্ট্যাটাস জানিয়ে সেন্ট্রাল ব্যাংকে এটা অভিহিত করতে হবে। দিস ইজ 33। পার্ট সিটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ডকুমেন্টারি কালেকশন রিলেটেড অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে এবং এইটা খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা, আমরা তো ম্যাক্সিমাম ট্রেডে সিডিসিএস হোল্ডার থাকে এবং যারা
লেটার অফ ক্রেডিটের বিভিন্ন পজিশনে খুব এক্সপার্ট, বাট ডকুমেন্টারি কালেকশন ইউআরসি 522 অনেকেই পড়েন না, অনেকেই জানেন না। রিসেন্টলি আমরা প্রথম দিকে পড়ে আসছি যে আহ, ইয়ের ক্ষেত্রে যদি আমরা ইউআরসি বা ডকুমেন্টারি কালেকশন বেসিসে ইম্পোর্ট করতে যাই, সেন্ট্রাল ব্যাংক সেটাকে পারমিশন দিয়েছে এবং সেটা ইউআরসি 522 ফলো করার কথা বলা হয়েছে। সো ইউআরটি 522 ফলো বা অন্যান্য রেগুলেশনস আমরা কি কি মানতে হবে সেটা আসলে পার্ট সি তে বলা হয়েছে, ইম্পোর্ট আন্ডার কন্ট্রাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আইপিও ইনফোর্স ইন এ কমপ্লায়েন্স উইথ দ্য প্রভিশনস অফ foreign exchange regulations, AD may allow eligible importers to import admissible items. Admissible মানে হচ্ছে গ্রহণযোগ্য items through contract on usage basis under suppliers or buyer credit. The instruction to be followed for importer are outlined. আপনাকে এখানে বলা হচ্ছে যে সেলস কন্ট্রাক্ট বেসিসে নগদে তো কারো কোনো সমস্যা নেই। আমরা জানি কাস্টমারের, ইম্পোর্ট কাস্টমারের দুই ধরনের আইআরসি থাকে, একটা হচ্ছে কমার্শিয়াল আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। এখানে কিন্তু একটা খুব সিম্পল কথা বলেছে, উই আর নট কনসার্ন অ্যাবাউট দিস লাইন। আমরা কেউই এই লাইনটার ব্যাপারে কনসার্ন না, স্পেশালি যারা আমরা ক্রেডিট এক্সপার্ট তারাও, যারা কালেকশন এক্সপার্ট না। বাট এই পয়েন্টটা আসলে বলার চেষ্টা করেছে, আইপিওতে ক্লিয়ার করা বলা আছে যে যদি এক্সপোর্টার হয়, যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হয়, তাহলে তারা কতটুকু ইম্পোর্ট করতে পারবে, আর যদি কমার্শিয়াল আইআরসি হয় তাহলে তারা কতটুকু কি করতে পারবে, এখানে বলা আছে ক্লিয়ার। এই যে এই পার্টে যেসব পণ্যের বাণিজ্যিক আমদানি নিষিদ্ধ এবং যাহাদের আমদানি একমাত্র শিল্প খাতের জন্য বৈধ, এবং যে সকল পণ্য নিয়মিত ভিত্তিতে অনুমোদিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নিয়মিত সত্তা অনুসারে আমদানি শর্তের মানে হচ্ছে আইআরসি লিমিটের সর্বাধিক 3 গুণ পর্যন্ত আমদানি করতে পারবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা রেফারেন্স। কোনো ইন্ডাস্ট্রিয়াল আইআরসির লিমিটের, ইন্ডাস্ট্রিয়াল আইআরতে যে লিমিট দেওয়া থাকে তার 3 গুণ পর্যন্ত তারা চাইলে ইম্পোর্ট করতে পারবেন। বাট কমার্শিয়াল আইআরসির ক্ষেত্রে এই রকম কন্ডিশনের কথা বলা নাই যে সে কতটুকু মানে এলসি করার ক্ষেত্রে তার যে লিমিট আছে ততটুকু লিমিটের মধ্যেই সে এলসি করতে পারবে, এলসি করতে পারবে তার যতটুকু লিমিট আছে। এবার আবার চলে আসি, আলাদা একটা সার্কুলার বলা আছে, আমি অ্যাডহক আইআরসির এই জায়গাটুকু যাচ্ছি না। এবার আমি কমার্শিয়াল আইআরসির ক্ষেত্রে বলছি। কমার্শিয়াল আইআরসির ক্ষেত্রে কন্ডিশন বলা আছে এই যে এটা, শিল্প খাতের শিল্প খাতের আমদানিকারক হিসেবে নিবন্ধিত আমদানিকারকগণ কর্তৃক স্বীয় কারখানায় ব্যবহৃত কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, ফায়ার ডোর আমদানির ক্ষেত্রে মূলধন মূল্যসীমা নির্বিশেষে, মানে ওই যে 3 গুণ পর্যন্ত আমদানি করতে পারবে মূল্যসীমা নির্বিশেষে, এবং বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক বাংলাদেশ হইতে মূল্য পরিশোধ করিয়া বাৎসরিক অনধিক 5 লক্ষ মার্কিন ডলার মূল্যের যে কোনো আমদানিযোগ্য পণ্য আমদানি করা যাইবে। তাহলে কমার্শিয়াল আইআরসি হোল্ডাররা 1 বছরে সর্বোচ্চ 5 লাখ মার্কিন ডলারের সমমূল্য পরিমাণ টাকায় কালেকশন বেসিসে ইম্পোর্ট করতে পারবে, কমার্শিয়াল আইআরসি হোল্ডার যারা। 1 নম্বর পয়েন্ট। ইন্ডাস্ট্রিয়াল আইআরসি যারা, তাদেরকে এলসির ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা ইম্পোর্ট করতে পারবে তার আইআরসির 3 গুণ পর্যন্ত, আইআরসির 3 গুণ পর্যন্ত তারা ইম্পোর্ট করতে পারবে। সেক্ষেত্রে তাদের মূল্য সীমার কথা বলা হয়েছে, তার মানে ওই 3 গুণ পর্যন্ত সে চাইলে কালেকশন বেসিসও ইম্পোর্ট করতে পারবে। দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, এক্সেপশনাল ইম্পর্টেন্ট, বিকজ কালেকশনের এই রুলস রেগুলেশনস গুলি কারো খুব ভালো করে জানা নাই। আমি আরেকটু পরে একটা কেস স্টাডি বলবো। এডিস মে অ্যালাউ ইলিজিবল ইম্পোর্টার টু ইম্পোর্ট অ্যাডমিসিবল আইটেমস থ্রো কন্ট্রাক্ট অন ইউজেন্স বেসিস। ইউজেন্স বেসিস মানে বাকিতে, বাকিতে আনতে গেলে কার কতটুকু সীমা আছে আমরা এটা বলবো। আন্ডার সাপ্লায়ার বা বায়ার ক্রেডিট, দ্য ইনস্ট্রাকশন ইজ বি ফলোড ফর ইম্পোর্ট আর আউটলাইন বিলো। Imports through the relevant purchase sales contract needs to be submitted to designated ADs for
অনওয়ার্ড সাবমিশন টু বাংলাদেশ ব্যাংক অনলাইন রিপোর্টিং সিস্টেম। তার মানে যে সেলস কন্ট্রাক্টের উপর বেস করে কালেকশন বা কন্ট্রাক্ট হবে সেটা এডি ব্রাঞ্চে সাবমিট করতে হবে। এডি ব্রাঞ্চ সেটা সেন্ট্রাল ব্যাংকে ওএমএস এ অ্যাপ্রুভাল নেবে বা ওএমএস এন্ট্রি দিবে। তাই ইউজেন্স পিরিয়ড শ্যাল নট এক্সিডেড দ্য লিমিট অ্যাজ প্রেসক্রাইবড অ্যাট প্যারাগ্রাফ 35। 35 মানে একটু পরে আমরা দেখব। 35-এ ইউজেন্স সেলসি করার জন্য বিভিন্ন প্রোডাক্টের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই কালেকশন বেসিসও এই প্রোডাক্টগুলি আনতে গেলে এই মেয়াদের বাহিরে মেয়াদে আনা যাবে না। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস 180 দিনের বেশি টেনর নেওয়া যাবে না। তারপরে কোস্টাল ভেসেল 360 দিনের বেশি নেওয়া যাবে না। এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টেশন 180 দিনের বেশি নেওয়া যাবে না। লাইফ সেভিং ড্রাগস 180 দিনের বেশি নেওয়া যাবে না। এইচআর কোল, স্ক্র্যাপ, পিগ, আয়রন এগুলি 360 দিন। ইম্পোর্ট অফ আনপ্রসেস ইয়ার্ন অর্থাৎ অগোছানো সুতা 270 দিনের বেশি দিনের জন্য ইম্পোর্ট করা যাবে না। এই নিয়মগুলি কালেকশনের এই জায়গাটাতে প্রযোজ্য। যারা ইউজেন্স সেলসি করবেন তাদের জন্য ওই এলসির প্রোডাক্টের যে ডিউরেশন, এখানেও সেই ডিউরেশনটাকে অ্যালাইন রাখা হয়েছে। Before submission of import information in Bangladesh Bank online reporting platform, ADs shall be satisfied about the past performance of the importer. আগের হিস্ট্রিটা দেখতে হবে কালেকশনে তাদের আগের হিস্ট্রিতে কোনো স্ক্যাম আছে কিনা। এডিস শ্যাল অবটেন ক্রেডিট রিপোর্ট অফ ফরেন সাপ্লায়ার্স অ্যাজ পার প্রিভেলিং রেগুলেশনস। প্রিভেলিং রেগুলেশনস মানে হচ্ছে এলসিতে যেই রেগুলেশনসটা দেওয়া আছে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি 30-40,000-এর, সেটা কালেকশনের ক্ষেত্রেও ইলিজিবল। এডিস শ্যাল অবটেন ক্রেডিট রিপোর্ট ফর ফরেন সাপ্লায়ার্স অ্যাজ পার প্রিভেলিং রেগুলেশনস। আমরা কিন্তু অনেকেই বলি কালেকশনের ক্ষেত্রে ক্রেডিট রিপোর্ট দরকার নাই, না, এটা কিন্তু আপনার 30-40 ওই অ্যামাউন্টটা এখানেও এলিজিবল। An undertaking need to be collected from the respective importer to be effect that they have necessary financing arrangement, appropriate cash flow for settlement of import liability on maturity। তাহলে ডেফার্ড কালেকশন বেসিসে ডকুমেন্ট এন্ট্রি দিতে গেলে বা আপনি কালেকশন বেসিসে অর্থাৎ ডিএ কালেকশন বেসিসে যদি আপনি কোনো ফাইল প্রসেসিং করেন, সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে এডিশনাল একটা আন্ডারটেকিং নিতে হবে, যেখানে সে বলবে অন ম্যাচুরিটিতে আমার এই জায়গা থেকে ফান্ড এসে আমি এই পেমেন্টটা করব। বি কেয়ারফুল, এগুলো কিন্তু খুব রেশনাল, যৌক্তিক এবং সিস্টেমেটিক। অডিট আসছে, আপনি দেখবেন নেক্সট অডিট যেটা সামনের বছর আপনাদের যে যে ব্রাঞ্চে আছেন, আপনাদের অডিট কিন্তু ডকুমেন্টারি কালেকশনের অডিটটা বেশি হবে। কারণ ডকুমেন্টারি কালেকশনের ইউআরসি 522 ফলো করার পরে ডকুমেন্টারি কালেকশনের ভলিউমটা অনেক বেড়ে গেছে টোটাল ইন্ডাস্ট্রিতে। সো কালেকশন বেসিসের বাকি ডকুমেন্ট মানে ইউজেন্স বেসিসের ডিএ বেসিসের ডকুমেন্টেশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা কিন্তু যদি আপনি ইনস্ট্রাকশনটা ফলো না করেন, ইউ উইল বি ইন ট্রাবল। তাহলে খুব সিম্পল কথা, আমরা বুঝতে পারছি বাংলাদেশ ব্যাংকে এন্ট্রি দেওয়ার আগে মানে আপনি ওই কালেকশনটা এক্সিকিউট করার আগে কাস্টমারের আগের প্রিভিয়াস পারফরমেন্স দেখবেন। সেটা যদি আপনি স্যাটিসফ্যাক্টরি না হন, তাহলে আপনি এটা হোল্ড করে রাখতে পারেন। তারপরে আপনি কাস্টমারের প্রিডিটারমাইন্ড অ্যামাউন্ট অনুযায়ী ক্রেডিট রিপোর্ট নিয়ে সেটা চেক করতে হবে। তারপরে কাস্টমারের কাছ থেকে একটা আন্ডারটেকিং নিতে হবে যে তোমার অন ম্যাচুরিটিতে ফান্ড কোথা থেকে আসবে সেটা আমাকে এনশিওর করো। এডি শ্যাল নট ফ্যাসিলিটেট ইম্পোর্ট থ্রু পারচেস কন্ট্রাক্ট ইন কেস অফ এনি আর্লিয়ার সাচ ইম্পোর্ট পেমেন্ট রিমেইনিং আনসেটেল বিয়ন্ড ম্যাচুরিটি। কোনো কাস্টমারের একটা বিল আছে, ম্যাচুরিটি চলে গেছে বাট সে এখনো সেটা অ্যাডজাস্ট করে নাই, অর্থাৎ ওভারডিউ আছে, এই টাইপের কোনো বিল নতুন করে কাস্টমারকে দিয়ে সুবিধা দেওয়া যাবে না। খুবই ইম্পর্টেন্ট, দিয়ে সুবিধা দেওয়া যাবে না। ধরেন তার একটা বিল আগে সে ডিএ করেছে, সেটার ম্যাচুরিটি হচ্ছে ধরেন 5ই নভেম্বর, আজকে 10ই নভেম্বর সে আবার নতুন একটা ডিএ করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে। আমি দেখলাম যে তার 5ই নভেম্বর ডেট, কিন্তু সে পেমেন্টটা করে নাই। তাহলে এবার আমি তাকে বলবো তোমার তো এটা ওভারডিউ আছে আগেরটাই, আগের ওভারডিউ থাকলে আমি নতুন করে কোনো ডিএ ফ্যাসিলিটিস তোমাকে দিতে পারবো না। রেগুলেশনস ভালো করে মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, একটু পরে আমরা দেখব। Imports are also admissible under purchase sales contracts for enterprise operating in specialized zone. এটা edits should observe relevant instruction stated about against such import by enterprise of special zone। স্পেশাল জোনের জন্য এই ইপিজেড বা ইজেড বা এইচটিপিসি এদের জন্য যে স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটা ফলো করার কথা বলা হয়েছে। শর্ট টার্ম এক্সটার্নাল borrowing for imports of admissible goods is permitted within the cost ceiling as per paragraph 36
বলা হচ্ছে যদি কোনো কারণে এই কালেকশন ডকুমেন্ট আপনি ইউপাস বেসিসে ইউজেন্স বেসিসে ডিসকাউন্টিং করতে চান, তাহলে সেইটার রেটটা প্যারাগ্রাফ 36 এর মতো হবে। প্যারাগ্রাফ 36 আসলে বলা হয়েছে যে যত টেনরে এলসি বা যত টেনরে অ্যাকসেপ্টেন্স দিচ্ছি সেটার রেটের সোফার রেট +4% পর্যন্ত আপনি হাইয়েস্ট ইন্টারেস্ট দিতে পারবেন। এটা আমরা 36-এ পড়বো, যেটা এলসির ক্ষেত্রে গ্রহণযোগ্য। এবং ইম্পর্টেন্টলি জানা দরকার যে ডিসকাউন্টিং রেটটা টেনর বেসড সোফার অথবা ইউরিবর, যদি ইউরো হয়, যদি সোফার হয়, ইউএসডি হয়, তাহলে সোফার রেটের সাথে 4% এডিশনালি ইন্টারেস্ট আপনি হাইয়েস্ট ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে আপনার সিলিং। এর কম নিতে চাইলে নিতে পারেন কাস্টমারের সাথে নেগোসিয়েশন করে, কিন্তু কোনো ক্রমেই এর বেশি নিতে পারবেন না। দিস ইজ সো ইম্পর্টেন্ট অ্যানাদার লাইন, খুবই দরকারি লাইন, আমরা অনেকেই এটা জানি না। Commercial imports without LCs within the prescribed limit of the IPO in force will be executable only on document against payment basis. তাহলে যারা কমার্শিয়াল ইম্পোর্টার তারা ডিপি বেসিসে কালেকশন করতে পারবে, ডিএ বেসিসে করতে পারবেন না। তবে unless otherwise permitted on usance basis, general permission is hereby given for usance facilities up to 60 days, exclusive of eligible facilities as outlined by 35 এ যে আউটলাইন দেওয়া আছে তার বাইরে সে 60 ডেজের ইউজেন্স ফ্যাসিলিটিস নিতে পারবে। তাহলে ইম্পোর্টাররা, কমার্শিয়াল ইম্পোর্টাররা ডিপি করবে ম্যাক্সিমাম, যদি ডিএ করতে যায় তারা 60 দিনের ফ্যাসিলিটিস নিতে পারবে, 60 দিনের বেশি ফ্যাসিলিটিস নিতে পারবে না। বাট যারা ইন্ডাস্ট্রিয়াল আইএসসি আছে তারা এইটা এলসির ক্ষেত্রে যে টেনরটা আছে ইউজেন্সের, সেই টেনরটা তারা অ্যাপ্লাই করতে পারবে। এই ক্লজটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট লাস্ট থার্সডেতে আমি একটা মিটিং করেছি আমাদের মানে একটা কাস্টমারের সাথে, আমি মিটিং করি নাই, আমাদের মানে হেড অফ অপারেশনস অন্য অন্যরা মিটিং করেছে, তখন ওখানে আমাকে ডেকেছে। কাস্টমারটা হচ্ছে চায়নার, তারা হচ্ছে এগ্রিকালচার ইনসেকটিসাইড তারা ইম্পোর্ট করবে, ইম্পোর্ট ট্রেডিং আইআরসি। তো তারা বলতে চাচ্ছে তারা হচ্ছে যদি বাকি ফ্যাসিলিটিস পায় তাহলে এলসিটা করবে। তারা বলতে চাচ্ছে অন্য ব্যাংকগুলি 180 ডেজ ফ্যাসিলিটিস তাদেরকে দেয়, তারা আমাদের কাছে 180 ডেজ ফ্যাসিলিটিস চাচ্ছে। এবং 180 ডেজের কম হলে তাদের গুডস এনে সেল করে টাকা বের করাটা সম্ভব হবে না, তারা এলসি করতে পারবে মানে কালেকশনে গুডস আনতে পারবে না, বড় ধরনের ভলিউমে তারা আমাদের সাথে ইনভলভ হবে। তো হেড অফ অপারেশন যেহেতু মানে হেড অফ কর্পোরেট গিয়েছে, তার বিজনেস সে সেটা কপ আপ করতে চাচ্ছে, আমাকে জাস্ট বললো জাকির ওনারা 90 ডেজের ফ্যাসিলিটিস নিতে চাচ্ছে। আমার তো মনে হয় এটাতে কোনো সমস্যা নাই, কারণ অন্য ব্যাংক অলরেডি তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে। বিলিভ মি, সে আমাকে বিল অফ এন্ট্রি দেখিয়েছে যে ভাইয়া দেখেন, সেলস কন্ট্রাক্ট দেখিয়েছে যে দেখেন ভাইয়া আমি এই ব্যাংকে 180 ডেজের ডেফার্ড ফ্যাসিলিটিস নিয়ে এই কালেকশনে ডকুমেন্ট নিয়ে আসছি। আমি বললাম যে ভাইয়া আমরা তো 60 ডেজের বেশি দিতে পারবো না। আমার কর্পোরেট হেড অফ কর্পোরেট বলছে কেন জাকির, অন্য ব্যাংক 180 ডেজ বলছে, আমরা কেন 60 ডেজ দিব, ওয়াই? বললাম যে না, এটা করা যাবে না, বিকজ রেগুলেশনস আমাকে বাইন্ডিংস রেখছে। প্রথমত, এই কাস্টমারের আইআরসি হচ্ছে কমার্শিয়াল আইআরসি। সো কমার্শিয়াল আইআরসিরা ম্যাক্সিমাম ডিপি করবে, যদি ডিএ করতে চায় তাহলে হাইস্ট 60 ডেজের বেশি ডিএফার্ট দিয়ে সে করতে পারবে না। রেফারেন্স দেখাও। মানে আমি আপনাদের এটা পড়ানোর সুবাদে বা যে সুবাদেই হোক, আমি তো সার্কুলারটা A to Z পড়েছি। আমি বললাম যে একটা রিসেন্ট সার্কুলার আছে, এখানে এখানে এটা বলা আছে, এই ক্লজটুকু অতটুকু নিয়ে আমি আর নিতে নামি নিয়ে আমার কলিগকে বলেছি এটুকু দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি স্যারকে দেখিয়ে মানে মানে দেখালাম যে স্যার এই যে কন্ডিশন এটা। কারণ ফরেন ব্যাংক সাধারণত করা যাবে না, কোনো রেগুলেশনস ব্রিচ করা হয় না বা ব্রিচ করা যাবে না স্বাভাবিকভাবে, অন্য কোনো লোকাল ব্যাংক এটা জানলেও করবে না, স্বাভাবিক। বললো যে দেখেন এটা আসলে এরকম কন্ডিশনস দেওয়া আছে, সো আমরা আসলে এভাবে করতে পারি। থ্যাংক ইউ জাকির, যে তুমি মানে এত ইনফরমেটিভ একটা জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। বিকজ তারা যখন রেফারেন্স দিয়েছে অন্য ব্যাংক করছে, অন্য ভালো ব্যাংক, ইনফ্যাক্ট আমি নামটা বলতে পারছি না, অন্য ব্যাংকের রেফারেন্স দিয়েছে, তখন আমাদের কাছে মনে হয়েছে যেটা করতে পারে। বাট মানে অন্য ব্যাংকও যে আসলে এই জায়গাটাতে পুরো নলেজ রাখে না, আমি আই এম সো স্যাড।
মানে এটা অন্য ব্যাংকের কথা বলছি না, স্পেসিফিক ব্যাংকের কথা বলছি না। আপনার নিয়ম জানা দরকার, কোনটা কখন আপনার জন্য ইফেক্টিভ হবে, কোনটা কখন আপনার জন্য টিউন করবে, এটা আসলে সময় বলে দিবে। বাট আপনি যদি জানেন, প্লিজ ট্রাস্ট মি, বিলিভ মি, এটা কখনো লস প্রজেক্ট হবে না। টুডে অর টুমোরো ইট উইল গিভ ইউ কম্পিটেন্ট রিটার্ন। কালেকশনটা আমাদের শেষ, 34 আমাদের শেষ। 36 5টা আপনারা পড়লে পারবেন, বাট এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে যে ডেফার্ড ফ্যাসিলিটিসটা আমরা জানি, ডেফার্ড ফ্যাসিলিটিসটা সকল পণ্যের উপর দেওয়া যায় না, স্পেসিফিক কিছু পণ্যের উপর দেওয়া যায়। তাহলে সেই পণ্যগুলি কোন পণ্যের জন্য কত দিনের ডেফার্ড রয়েছে সেটা এখানে বলা আছে। এটা ইম্পর্টেন্ট। যদিও এই একটা পয়েন্ট অনেক বড় জিনিস, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস 180 ডেজের, তাহলে কোনো ইন্ডাস্ট্রির যত ধরনের র মেটেরিয়ালস আছে সব কিন্তু 180 ডেজের পরে ম্যাক্সিমাম ইভেন্টে এখানে কাভার হয়, পরেরগুলি আসলে একটু কম কাভার হয়। তাহলে যে যে প্রোডাক্টগুলি, এই যে প্রোডাক্টগুলির ক্ষেত্রে যেই রকম ফ্যাসিলিটিসের কথা বলা আছে, সেই প্রোডাক্টগুলির ক্ষেত্রে সেই রকম ফ্যাসিলিটিসটা আপনার একটু মাথায় রাখতে হবে। ইন্টারেস্ট রেটের কথা বলছে একটু আগে, কালেকশনের ক্ষেত্রে বলা আছে আমরা আসলে কতটুকু ইন্টারেস্ট রেট নিতে পারবো, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইস্যুস। ফর সাচ deferred পেমেন্ট ইম্পোর্টস দ্য প্রাইস মাস্ট বি internationally competitive and uses interest, if any, may bear all in cost ceiling per annum at mark up of 4% over benchmark rate, যেমন সোফার, ইউরিবর, ইটিসি। সোফার হচ্ছে ইউএসডির ক্ষেত্রে, ইউরিবর হচ্ছে ইউরোর ক্ষেত্রে। মানে ধরেন আপনি 6 মাস মেয়াদি একটা ডেফার্ড ফ্যাসিলিটিস দিবেন, তাহলে 6 মাসে সোফার রেট যেটা, সেইটার সাথে আপনি 4% এডিশনাল মার্কআপ প্রফিট অ্যাড করে কাস্টমারের কাছ থেকে ডিমান্ড করতে পারেন। ধরেন 6 মাসের একটা বিলের সোফার রেট হচ্ছে 4.15, তাহলে আপনি কাস্টমারের কাছ থেকে হাইয়েস্ট নিতে পারবেন, ইট ইজ সিলিং 8.15। এখন যদি কাস্টমার খুব স্ট্রং হয়, কাস্টমার বলবে যে না আমি 4% এডিশনাল দিব না, এটা 3% নেন, এটা 4% নেন, যত নেন না কেন আপনার হাইয়েস্ট লিমিট হচ্ছে সোফার রেট প্লাস 4%। এখন যদি হয় 360 ডেজের মানে একটা ডিফারেন্সি, তাহলে 360 ডেজের যে সোফার রেট সেটা প্লাস 4% আপনি ইন্টারেস্ট নিতে পারবেন। সোফার রেটটা যেহেতু ইন্ডেক্স রেট, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, এটার সাথে 4% আপনি শুধুমাত্র কাস্টমারের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন। দিস ইজ ইম্পর্টেন্ট কারণ এটা পরীক্ষায় আসে। Important buyer's credit. Besides trade credit from suppliers, important item stated as the above is buyer's credit. উপরের যে এই প্রোডাক্টগুলির কথা বলা হয়েছে এগুলি সাপ্লায়ার্স ক্রেডিট বা ডেফার্ড পেমেন্টের জন্য বলা হয়েছে। বলা হচ্ছে যে এই প্রোডাক্টগুলি চাইলে বায়ার্স ক্রেডিট অর্থাৎ ইউপাস এলসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। খুব সুন্দর সিঙ্গেল 1 2 লাইনের কথা, বাট এটা আসলে ওই সোজা কথা, বাকির সকল প্রোডাক্টই একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে দেওয়া আছে, যেটা পয়েন্ট নাম্বার 35-এ ক্লিয়ারলি বলা আছে। পয়েন্ট নাম্বার 38, পেমেন্ট এগেনস্ট ইউজেন্স বিলস থ্রো পারচেস। এডিস আর ফ্রি টু পারচেস অ্যাকসেপ্টেড ইউজেন্স ডেফার্ড ইম্পোর্ট বিল কাভারিং ইম্পোর্ট ইনটু বাংলাদেশ। এডি চাইলে যে কোনো পারচেস বিল সে ডিসকাউন্ট করতে পারে, তার রেটটা ওই যে আগে যেটা আছে সেটাই দিতে হবে, এতটুকু হচ্ছে কথা। রিপোর্টিং অন বায়ার্স ক্রেডিট, বায়ার্স ক্রেডিটের রিপোর্টের কথা বলা হয়েছে। Head Office, Principal Office of all ADs Bank are advised to upload related data for enterprise data warehouse in usual manner as per requirement of Statistics Department, Bangladesh Bank. বায়ার্স ক্রেডিটের রিপোর্টিং এর ক্ষেত্রে সত্যিকার অর্থে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন জিএফইটির ভলিউম 2-তে কি বলা আছে? ভলিউম 2-তে বলা আছে সাধারণত ইউপাস এলসির ক্ষেত্রে আমরা কি করি, ইউপাস এলসির ক্ষেত্রে যখন আমরা অ্যাকসেপ্টেন্স দেই সেই সাথে সাথে হয় আমার ওবিও বা ফরেন ডিসকাউন্টিং ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিই। বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে অর্থাৎ ইউপাসের ক্ষেত্রে রিপোর্টিং প্রসেস হচ্ছে যখন আমি এই পেমেন্টটা করব সেই সময় আমি আইএমপি করব। অরিজিনালি এই সময় কিন্তু আমি ইম্পোর্টারের কাছ থেকে ফান্ডটা নিচ্ছি না, এটা আমার একটা ডিসকাউন্টিং ব্যাংকের থেকে ফান্ডটা নিচ্ছি। তার মানে অরিজিনাল ইম্পোর্টারের কাছ থেকে যেহেতু ফান্ডটা আসছে না, আইএমপি করা মানে ফান্ডটা বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়া। এই জন্য যেহেতু অরিজিনাল ট্রানজ্যাকশনটা এক্ষেত্রে সংগঠিত হচ্ছে না, এজন্য যতটুকু আমি আইএমপি করি ঠিক ততটুকু আমি সিফর্ম করে সেই অ্যামাউন্টটাকে আবার
বাংলাদেশে এন্ট্রি করাই। এই সি ফর্মের এইচএস কোডটা, মানে পারপাস কোডটা আমরা সাধারণত ইম্পোর্টের ক্ষেত্রে ব্যবহার করি 9134। এবার আসি, যখন আমি, এটা তো আমার পেমেন্ট এক্সিকিউট হলো অন ম্যাচুরিটিতে, যখন অ্যাপ্লিক্যান্ট আমাকে ফান্ড দেয়, তখন মেইনলি আমি আসলে আমার যে ডিসকাউন্টিং ব্যাংক আছে তাকে ফান্ডটা দিই। এই ফান্ডটা দেওয়ার সময় আমি আরেকটা রিপোর্ট করতে হয়, এটা হচ্ছে আমি টিএম রিপোর্ট করি। টিএমএ রিপোর্ট করি, এবং টিএমএ আমরা দুইটা রিপোর্ট করি, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট। যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা থাকে সেইটাকে আমরা এই 9134-এ রিপোর্ট করি। প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা যেটা সি ফর্ম দিয়ে আসছে সেটাই টিএম দিয়ে বের হয়ে যাবে আবার লাস্টে। আর যেটা আমরা ইন্টারেস্ট দেই ফরেন ব্যাংকে, ডিসকাউন্টিং ব্যাংকে, সেটা 4205 অথবা 4204, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে ইন্টারেস্ট আকারে সেটা আমি রিপোর্ট করি। তাহলে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে একবার আইএমপি এবং সিফর্ম হবে যখন আমরা বেনিফিশিয়ারিকে পেমেন্ট দেই ডিসকাউন্টিং ব্যাংকের মাধ্যমে তখন। আর অন ম্যাচুরিটি যখন আমরা পেমেন্ট দেই তখন আমরা সেটা টিএম করি। টিএম আমরা প্রিন্সিপাল একটা টিএম করি এবং ইন্টারেস্ট একটা টিএম করি। অনেক ব্যাংক রিপোর্টিং এর এই প্যাটার্নটা ফলো করে না। আমি দেখেছি, আমার নিজের 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 রেফারেন্স আছে। কারণ অনেক ব্যাংকের হেড অফ ট্রেড, ধরেন দুইটা ব্যাংকের দুইবার দুইটা ব্যাংকের হেড অফ ট্রেড ফোন দিয়েছে, আমাকে বলছে জাকির এটা রিপোর্টটা আমাকে একটু বলেন তো কোন জায়গায় কি আছে। আমি বললাম স্যার গাইডলাইনে এটা ক্লিয়ার বলা আছে, এভাবে এভাবে রিপোর্ট করতে হবে। বললো যে আমার অফিসাররা তো এভাবে রিপোর্ট করে না, আমার অফিসাররা তো এভাবে রিপোর্ট করে না, আমার তো এই প্যাটার্নে করে। তো আমি বললাম যে স্যার গাইডলাইন ভলিউম 2 এত নম্বর জায়গায় দেখেন এটা লেখা আছে, এটা ওখানে আসলে ক্লিয়ারলি লেখা আছে। সো বায়ার্স ক্রেডিট বা ইউপাস এলসির ক্ষেত্রে রিপোর্টটা কিন্তু একটু এক্সেপশনাল থাকে। ইভেন দো রিটার্নের মধ্যেও আমরা যে বাংলাদেশ ব্যাংক রিটার্ন করি, সেইখানে এই আইএমপির ইনফরমেশনটাও আসে, সি ফর্ম ইনফরমেশনটাও আসে, লাস্টে যে টিএম করি সেই ইনফরমেশনটাও সেখানে আসে। Import on longer terms. Instruction regarding opening of import LCs on longer usance terms against suppliers credit obtainable by industrial enterprise in the private sector as per general or specific BIDA or Bangladesh Bank approval. যদি 360 দিন মানে বিয়ন্ড দিস টেনর যদি কোনো এলসি আপনি করতে চান, কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেটা বলা হচ্ছে যে এটা বিডা, অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অথবা বাংলাদেশ ব্যাংকের প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে সেটা আপনি করতে পারেন। দিস ইজ নাম্বার 440, মানে 21 থেকে 40 পর্যন্ত আমরা শেষ করেছি। আমরা কি ক্যারি ফরওয়ার্ড করব নাকি আজকে স্টপ করব? 2 ঘন্টা। স্টপ করা উচিত আমার মনে হয়। আচ্ছা, জাকির ভাই স্টপ। একটা কথা বলবো। জি, স্টপ আমরা তাহলে করলাম 40-তে। সো আমরা উম, পরের যেটা 41 থেকে 63 পর্যন্ত আমাদের যেতে হবে, কারণ গোল্ড রিলেটেড ইস্যুটা আমরা পড়বো না, কারণ গোল্ড রিলেটেড ইস্যুটা নিয়ে আমাদের আসলে প্র্যাকটিক্যালি খুব বেশি মানে নলেজ শেয়ার করতে হয় না। আমরা পরের অংশটুকু আরেকটা ক্লাসে আমরা ইনশাল্লাহ হয়তো কভার অফ করে ফেলতে পারবো। বাট এখানেও অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আছে, ব্যাক টু ব্যাক এলসি প্রসেস বা অন্যান্য জায়গাগুলি কি করতে হয়, মানে পরেরটুকু ইম্পর্টেন্ট। আমরা 62 পর্যন্ত ভালো করে পড়তে হবে, কারণ 62 পর্যন্ত মোটামুটি আমাদের 62 বা 69 পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ আরেকটা ক্লাস হলে আমরা মানে একদম কমফোর্টলি শেষ করতে পারবো। সো আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত মোটামুটি পড়ার চেষ্টা করেছি, এবং মানে যতটুকু সম্ভব প্র্যাকটিক্যালি বিভিন্ন কেস স্টাডি দিয়ে, মানে যতটুকু সম্ভব যে এটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করেছি, যাতে আপনাদের মোটামুটি এই ক্লাস শোনা থেকে কিছু না কিছু জায়গায় আপনারা বেনিফিটস নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।